ভাই আমরা যেটা জানছিলাম যে বয়সের ধাপের সাথে সাথে কিন্তু আমাদের মানসিক চাপের পরিবর্তনটা এবং এই যে মিড লাইফ ক্রাইসিস এবং তার আগে যেই অ্যাডোলেসেন্ট পিরিয়ড পার করার পরে যে আমাদের ক্যারিয়ার নিয়ে আমরা একটা মানসিক চাপে পড়ে যাই, এই বিষয়টা নিয়ে আসলে যদি বলেন। আমাদের কথা হলো যে অনেক সময় আছে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা চাপিয়ে দিই, তাই না? আমাদের মতো করে হতে হবে। প্যারেন্টাল ফিগার কিন্তু অনেক, আমাদের দাদা দাদি নানা নানি, এক একজনের প্রত্যাশা ওই যে বলেছি এক এক রকম। তাহলে একটা মানুষ কতজনের প্রত্যাশা পূরণ করবে, তাই না? তাহলে তার ক্যারিয়ারটাকে আমরা গঠনমূলক হতে সাপোর্টিভ হতে পারি, কিন্তু চাপিয়ে দেওয়ার যে একটা বিষয় রয়েছে এইটাই আসলে মূল বিষয়, যেটা তার ক্রিয়েটিভিটি আদার্স কিছুকে অনেক সময় আছে যে আরও বেশি দমিয়ে দেয়, তাকে হতাশ করে। তাহলে আমরা লাইন আপের জন্য অ্যাজ এ প্যারেন্টাল ফিগার হিসেবে আমরা ভালো মন্দ, অপরচুনিটি কি আছে, থ্রেট কি আসতে পারে, হ্যাঁ, কোন জিনিসগুলো আছে আমরা তার সামনে তুলে ধরতে পারি, তাই না? তার কিন্তু তখন বৈষয়িক অর্থে বুদ্ধি, আমরা কগনিটিভ যেটাকে বলি, এবং আবেগের একটা পরিপূর্ণতা চলেই আসে মোটামুটি, মানে ডেভেলপমেন্ট নেওয়ার মতো ডেভেলপমেন্ট স্টেজের অনেক বিষয়গুলো কিন্তু তখন পরিপূর্ণতা আসে। তো আমরা তাকে যদি দেখি যে তার নেকটা কোন জায়গায়, সে কোন জায়গাটায় আছে ফোকাসড, কথা বলতে পারি, আমরা রিস্ক থাকলে সেটাকে ফোকাস করতে পারি, তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের এই স্বাধীনতাটুকু, মানে স্বাধীনতা মানে যা খুশি তাই করবে সেটা কিন্তু বলছি না, তো এইখানে একটা সুন্দর কথা বলা হয় স্ট্রাকচার এবং নার্চার। এই জায়গাটা যদি আমরা ওই সময়টা তাকে আমরা তুলে ধরতে পারি, তখন কিন্তু সে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অনেক বেশি স্ট্রং হবে। ফলে কেরিয়ারের জন্য সে যেটাই বাছাই করুক না কেন, পরে যদি চ্যালেঞ্জ আসে তখন কিন্তু সে উপলব্ধি করতে পারবে যে এটা আমার সিদ্ধান্ত ছিল, সে নিজের সিদ্ধান্তটাকে রেসপেক্ট করা শিখবে। কিন্তু আমরা যদি তাকে ওই যে ডু ডোন্টস দিয়ে অথবা আমাদের চাপিয়ে দেওয়া হয়, তখন অনেকে বলে তার সেলফ স্টিম অনেক সময় লো হয়। আমাদের কাছে এখন এমন অনেক কেস আছে যে বাবা মার অথবা অভিভাবকদের, তারা যে মানে ভুল করেছে আমি বলবো না, কিন্তু তারা কোনো না কোনো চাপিয়ে দিয়েছে, তারা তো তার ভালোর জন্য ভেবেছে, কিন্তু এখন এসে বলে যে আমার মনের কথাটা শুনে নাই, আমাকে ডক্টর অথবা ইঞ্জিনিয়ার, আমি তো এটা নিতে পারছি না এখন। মা বাবা এসে বলে, এখন বলে যে ওর নর্মাল লাইফ লিড করবে এইটাই ঠিক করে দেন, আমার ওর ক্যারিয়ার লাগবে না। হতাশা, কারণ তারা দেখতে পাচ্ছে যে বাচ্চাটা আর পারছে না। তো এরকম অনেক কেস রয়েছে যে এই ক্যারিয়ার বিল্ডিংয়ের ক্ষেত্রে পার্টিসিপেটরি আমরা যেটাকে বলি, অংশগ্রহণমূলক হয় না বলে একটা সময় গিয়ে তারা অনেকে দেশের বাইরে থেকে রিটার্ন করছে, কোপ করতে পারছে না, কারণ আমরা তার ক্যারিয়ার নিয়ে যত বেশি সচেতন ছিলাম, সোশ্যাল স্কিল নিয়ে তত বেশি সচেতন ছিলাম না। ফলে বাইরে গিয়ে সে নতুন এনভায়রনমেন্ট, সে ক্যারিয়ারকে গড়বে, যেটা বেসমেন্ট হবে, সে পড়ালেখাটাই কন্টিনিউ করতে পারছে না। তাহলে আমাদের এই পারস্পরিক সমঝোতা, আমরা বলি না যে আমরা ছেড়ে দেবো, তোমার যা খুশি করো, এটা আবার এক্সট্রিম হয়ে যায়। আমরা গাইডেড হিসেবে থাকবো, কিন্তু ইম্পোজ করার থেকে একটু বিরত থাকাটা দরকার। তাকে তার নিজের জায়গাটা আমি চয়েস করতে দিব। তাহলে হবে কি, আমাদের যেটা হয়, আমরা যে কোনো সময় ব্লেম গেমে চলে যাই। মা বাবা তখন বলে যে তুমি এটা পারছো না, আমি তো চাই নাই, তখন একটা দূরত্বের কিন্তু তৈরি। আবার বাচ্চারা যখন কোনো কারণে কোপ করতে পারছে না ক্যারিয়ারে গিয়ে, তখন বলে যে আমাদের কথা তো শোনো নাই। এটা তো কোনো সলিউশন হলো না। তো একটা পর্যায়ে থেকে যে আমরা বলছি আইডেন্টিটি স্কিলে যে বলেছি যে 3 থেকে 6 বছর, মানে ওই একটা সময় থেকে স্ট্রাকচার এবং নার্চারগুলোকে যদি আমরা কোঅপারেট করি, তাহলে একটা হচ্ছে প্রিপারেশন ফেজ। তাহলে প্রিপারেশন ফেজের যদি ওই ইস্যুগুলোকে আমরা খুব সুন্দর করে স্ট্রাকচার করতে পারি, ক্যারিয়ার বলি আর যাই বলি না কেন, সম্পর্কের কথাও যদি আমরা বলি, তাহলে এই জায়গাটা অনেক ম্যানেজমেন্টের জায়গা সুন্দর হয়। ফলে যে কোনো সিদ্ধান্ত নেগেটিভ ফলাফল আসতেই পারে, সে ফেস করা শিখবে এবং ফেলিউরিটিকে অ্যাকসেপ্ট করা শিখবে, এবং পরবর্তীতে ক্যারিয়ার সে প্রয়োজনে এই ফ্লেক্সিবিলিটি তার মধ্যে যদি থাকে, অ্যাকসেপ্ট করার বিষয়, তাহলে সে সেগুলো পরিবর্তনও করতে পারে। আমরা কিভাবে একদম রিজিড থাকি, কিন্তু কেউ যদি তার একটা পর্যায়ে গিয়ে ভাবে যে আমার ক্যারিয়ারের এই বিষয়গুলো আমি এইভাবে ভেবেছিলাম, এখন রিয়ালিটি আমাকে সেই জায়গাটা দিচ্ছে না, আই ক্যান চেঞ্জ, তাহলে এই সোশ্যাল স্কিলগুলো অথবা আগের এই পজিটিভ সাপোর্টগুলো একটা বাচ্চাকে ফ্লেক্সিবল হতে শেখায়। বলা হয় যে মেন্টাল ডিসিপ্লিন বলে একটা শব্দ আছে, আমরা এটা নিয়ে আলোচনা অনেক সময় করেছি, বা এটা আমরা অন্য ডিসিপ্লিনের কথা বলি। মেন্টাল ডিসিপ্লিনের একটা বড় স্ট্রেংথ হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আমরা কোনো একটাতে একদম একঘুয়ে না হয়ে যায়। ফলে আমি দেখেন আমার হাতটাকে যখন টাইট করছি, ইটস এ রিজিডিটি অ্যান্ড ইটস এ ফ্লেক্সিবিলিটি, আই ফিল বেটার, আই ফিল প্রেশার। তাহলে এই ফ্লেক্সিবিলিটিটা অর্জন করে ক্যারিয়ারের ক্ষেত্রে। ফলে অনেকে দেখা যায় তার বেস যেটা থেকে ধরে নিয়েছিল, সেইখান থেকে ক্যারিয়ারে চেঞ্জ করে তার লাইফে অনেক সাকসেস পেয়েছে। তাহলে সেই জায়গাটা কিন্তু মেন্টাল স্ট্রেসগুলোকেও রিলিজ করতে সহযোগিতা করে, যে না আমি এই জায়গায় যেতে পারছি না বলে আমি ফেইলিওর, সেটা না, তার ক্যারিয়ারের ক্ষেত্রে স্ট্রেস কমে সে ভিন্ন বিষয়গুলোকে দেখতে শুরু করে। আমাদের ক্ষেত্রে অনেকে আবার এই ভিন্নতাকেও পছন্দ করে না, যে ও ইঞ্জিনিয়ারিং পড়ে এখন ব্যবসা করছে, কেন করতে পারে না, অবশ্যই কথার কথা বলছে, তাহলে সে সেইভাবে চুজ করতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আমাদের মানসিক স্বাস্থ্যকে যেমন ভালো রাখে, ঠিক তেমনি মেন্টাল স্ট্রেংথকে ব্যালেন্স করে। চাপ থাকবেই বলেছে, আনটিল ডেথ মেনে চাপ নয়, আমার আছে, ম্যানেজ করা শিখে যাবে। সেক্ষেত্রে ভাই একটু জানতে চাই যে বারবার কিন্তু চলে আসছে সামাজিক দক্ষতার জায়গাগুলো। অনেকেই আসলে বলেন যে আমি এটা দিতে পারি না, আমি কোপ করতে পারি না, বা আমি কোনোভাবেই এটার সাথে আর মানিয়ে নিতে পারছি না। এই যে খাপ খাইয়ে নেওয়ার যে বিষয়টা, এটা মানুষ কিভাবে আসলে ইমপ্রুভ করতে পারে?
প্রথম তো আমরা বলছি যে সাইকোসোশ্যাল অ্যাসপেক্টটা যদি একটা চাইল্ডের ব্রট আপ থেকে শুরু হয়, পরিবার কিন্তু একটা মাধ্যম। তাহলে আমরা অনেক সময় আছে ওভার প্রোটেক্টেড হয়ে যাই এবং বাচ্চাকে কোনো কিছু করতে দেই না অনেক সময় আছে। তার মানে পরিবার হচ্ছে একটা জায়গা যেটা সোশ্যাল স্কিলের বেসমেন্টটাকে গড়ে দিবে। তাহলে পরিবারের বাচ্চার বয়স উপযোগী, যে বলেছিলাম আমরা বলি এটাকে অ্যালাওয়ার তৈরি করা। তুমি এটা করছো, ঠিক আছে করো, তোমার বিপদ হলে আমরা তোমার সাথে আছি। এই যে দেখেন, এটা শুধু ভাষা, কিন্তু এটা কোনো টাকা অর্থ বিত্তের কোনো বিষয় না। যে কোনো পরিবারের একটা বাচ্চাকে যদি অ্যালাওয়ারগুলো বয়স উপযোগী করা হয়, তাকে অ্যালাও করা হয়, করো, মিস্টেক হবে, ভুল গ্রহণযোগ্য, আমরা কি বলি ভুল গ্রহণীয় না, তাহলে সে শিখবে কিভাবে? তার স্কিলটা হবে, সে নিজেকে চুপসে ফেলে যে না, ভুল হওয়ার চেয়ে না করা ভালো, তার মানে কি গুটিয়ে নেওয়া, তার মানে সে এক্সপ্লোর করছে না। তাহলে সোশ্যাল স্কিলটাকে ডেভেলপ করতে হলে আমাকে এক্সপ্লোর করতে হবে। বলা হয় অ্যাক্ট, রিয়্যাক্ট, কো ক্রিয়েট। আমরা অ্যাক্টই করতে দিই না, রিয়্যাক্ট তো অনেক পরের ব্যাপার। তাহলে এই যে পরিবার থেকে তার বয়স উপযোগী ইস্যুগুলোকে কিন্তু আমাদের ফোকাস করা দরকার, যে যে বয়সে ছোট ছোট দায়িত্বগুলো দেওয়া দরকার। আমরা হয় ওভার প্রোটেক্টিভ হয় অথবা ছেড়ে দিই, যেটাকে ব্যালেন্স করবে কে? পরিবার। পরিবারকে যদি সেই জায়গাটা করে, তাহলে তার একটা বলা হয় আমাদের একটা প্রিন্সিপাল আমাদেরকে ড্রাইভ করে, সেটাকে লজিক্যাল প্রিন্সিপাল বলে। তাহলে আমাদের যুক্তি, বুদ্ধি, বিবেচনাগুলো ইনস্ট্যান্ট কাজ করতে শুরু করে। তাহলে যদি সেটা বৃদ্ধি পায় একটা পার্সোনালিটির মধ্যে, তাহলে কিন্তু সেই সোশ্যাল জায়গাগুলোকে ম্যানেজ করা শিখে। এরপর আমরা বলি স্কুল, তাই না? একটা আমাদের জীবনে একটা বড় সময়, আমাদের ইনস্টিটিউশন যেখানে আমরা শিক্ষা গ্রহণ করি, সেইখানেও কিন্তু একটা বড় স্পেস আসলে ক্রিয়েট করা প্রয়োজন, যেখানে একাডেমিক বিষয়গুলোর পাশাপাশি, এখন বলা হয় কিন্তু আপনি শুনে থাকবেন নিশ্চয়, যে আগে আইকিউ বলা হয়, ইন্টেলিজেন্ট কোশ্চেনকে অনেক বেশি ফোকাস করা হতো। এখন বলছে না, তোমার যতই আইকিউ থাকবে, তোমার ইকিউ বলা হয়, ইমোশনাল কোশ্চেন, আবেগকে ব্যবস্থাপনা করা, নিজেকে ব্যবস্থাপনা করা, সেলফে ব্যবস্থাপনা করতে না পারলে শিখবে কোথায়? ওই যে পরিবারের পর কিন্তু স্কুলে এই জিনিসটা, তারা স্কুলে কিন্তু আইকিউটাকে অনেক ভালো ছাত্র, ভালো বিষয়, কিন্তু আমাদের সবাই পরে বলে যে ও ভালো ছাত্র কিন্তু মিশতে পারে না, একটা জায়গায় কথা বলতে পারে না, ভয় পায়, হ্যাঁ, আইসোলেটেড ফিল করে, শেম ফিল করে, মিসিং দ্যাট পার্ট। তাহলে কিন্তু পরিবার যেমন একটা ইনস্টিটিউট, ঠিক তেমনিভাবে একাডেমিক জায়গাটাও কিন্তু সেরকম রয়েছে। তো সেইখানে যদি ঘাটতিগুলোকে পূরণ করার জন্য এই ইমোশনাল কোশ্চেন, যেটাকে আমরা বলছি আবেগের ব্যবস্থাপনা, বলা হয় কগনিশন যতই শার্প থাকুক, যদি আবেগকে ব্যবস্থাপনা করতে না পারে, তাহলে এটা একসময় গিয়ে আর ওইভাবে ফ্রুটফুল হয় না, সে রোবট হয়ে যেতে পারে। কিন্তু আমরা তো রোবট না। তাহলে মানবিকতার এই জায়গাগুলোকে ডেভেলপ করার জন্য, সোশ্যাল স্কিলের জায়গাগুলো ডেভেলপ করার জন্য স্কুল এবং পরিবার অবশ্যই একটা বড় ভূমিকা পালন করে। আমরা যদি বলি কর্মক্ষেত্রে, আমরা কিন্তু সমস্ত ধরনের ট্রেনিংগুলোকে ফোকাস করি, তার স্কিল বেসড বলা হয়। অন জব ট্রেনিংগুলো কিন্তু স্কিল বেসড, অলওয়েজ স্কিল বেসড। কিন্তু আমরা এখন কথা বলছি যে ওর ইমোশনাল স্কিলগুলোকে ডেভেলপ করার কিন্তু ফোকাস করতে হবে। কারণ সে যে স্যাড আমরা বলি, অ্যাঙ্গার, আনন্দ যেটা আছে, গ্ল্যাড আমরা বলি, ফিয়ার, ভয়, এই ইস্যুগুলোকে যদি একটা কর্মী ম্যানেজ করা শিখে যায়, তাহলে কাজ কিন্তু তার জন্য সেই ধরনের স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি করবে এবং ইন্টারপার্সোনাল কনফ্লিক্টগুলো কমবে, এবং সে কিন্তু যে কোনো একটা কথা নিতে পারবে। হুট করে বলবে না আমি চাকরি ছেড়ে দিব, হুট করে সারাক্ষণ ব্লেমিং টেন্ডেন্সিতে যাবে না। তাহলে আমার মনে হয় যে কর্মক্ষেত্রে সুযোগ থাকুক, আমার বিজনেস অপরচুনিটি থাকুক, আমাদের সহকর্মীদের জন্য বা কর্মীদের জন্য কিন্তু এই ইমোশনাল কোশ্চেন বা সোশ্যাল স্কিলের ওই ইস্যুগুলো কোনো ঘাটতি থাকলে, কারণ শিক্ষা তো আসলে আজীবন, সেটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে। তার মানে এটার কোনো শেষ নাই, কিন্তু বিভিন্ন স্পানে, ধাপে আমাদের এই ইস্যুগুলোকে ট্যাগ করা, যুক্ত করা, এবং নিজেকেও আগ্রহী হতে হবে। আমি বলছি আমরা 100% পারফেক্ট না। আমার যদি কোনো সোশ্যাল স্কিলের এই দক্ষতাটা যদি কোনো কারণে পরিবার, স্কুলে আমি না পেয়ে থাকি, বলা হয়ে থাকে ব্লেম দিয়ে লাভ নাই। এখানে বড় বিষয় হচ্ছে প্রেজেন্ট। আমরা কি বলি, আমার অতীতটা এরকম ছিল, এই কারণে আমি এমন, আমার ভবিষ্যৎটা অন্ধকার। হোয়াট আর উই মিসিং? প্রেজেন্ট। তাহলে আপনিও চাইলে, এখন অনেক ধরনের ওয়ে আউট আছে, আপনি কিন্তু এই সোশ্যাল স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করতে পারেন। আমরা যারা মেন্টাল হেলথ প্রফেশনাল, তাদেরকে নিয়ে তো নেগেটিভিটি থাকে যে আমার কি মেন্টাল কোনো অসুখ হয়েছে। এখন দেখা যাচ্ছে এই যে বলছি সোশ্যাল স্কিলের দক্ষতাটাকেও বাড়িয়ে তোলার জন্য থেরাপিউটিক প্রসেসগুলো কিন্তু হেল্প করে, এটা নট অনলি যে ডিসঅর্ডারের জন্য। তাহলে কেউ যদি এখন মনে করে যে আমার লাইফটাকে আরো স্মুথ করতে চাই, আমার কর্মক্ষেত্রে আমি আরো ভালো করতে চাই, আমার কানেক্টিভিটিগুলো বাড়াতে চাই, কমিউনিকেশন স্কিল বাড়াতে চাই, তাহলে এই ধরনের থেরাপিউটিক প্রসেসগুলোও কিন্তু তাকে হেল্প করে। এগুলো গ্রুপ প্রসেসও হতে পারে, অনেক সময় অ্যারেঞ্জ করা হয়। তাহলে এই যে লিমিটেশনগুলোকে নিয়ে ব্লেম গেমের মধ্যে না গিয়ে, আমরা কিন্তু এখনও চাইলে, বলা হয় আপনি এখন অ্যাডাল্ট এনাফ, বয়স যথেষ্ট হয়েছে, ক্যাপেবল এনাফ, আপনি এখনও চাইলে এই জিনিসগুলোকে ম্যানেজ করতে পারেন। তাহলে বিভিন্ন জায়গায় সীমাবদ্ধতাগুলো তৈরি হয়, কিন্তু ম্যানেজমেন্টেরও কিন্তু বিভিন্ন ওয়ে আউটও কিন্তু করা যায় এখন, এবং সেই জিনিসগুলো আমাদের আরো এক্সপ্লোর করা প্রয়োজন। আবেগীয় সম্পর্কের বিষয়গুলো নিয়ে যখন বলছিলেন যে আমরা কিন্তু সম্পর্ক কিন্তু মাঝে মাঝে আমাদের মানসিক চাপ তৈরি করে, তো সেই জায়গা থেকে যদি একটু বলি যে সম্পর্কের যত্নটা আসলে কি করে নেওয়া প্রয়োজন, এবং কোয়ালিটি টাইমটা আমরা যেটা সবসময় বলে থাকি যে একটা পার্টনারের সাথে, সেটা কিভাবে আমরা আসলে এনশিওর করতে পারি, এবং ওই সময় চাপটা মোকাবেলা কি করে করতে পারি? একটা যে
রুলসটা তো বলছি যে প্রত্যাশা প্রাপ্তি, তাহলে সম্পর্কগুলো কিন্তু আমাদের জন্মের পর থেকে নানাভাবে ক্রিয়েট হওয়া শুরু করে। আমি কিন্তু সব সম্পর্ক জন্মগ্রহণ করেই নিয়ে আসি না। মায়ের ওমে যখন ছিলাম সম্পর্কটা মায়ের সাথে, পৃথিবীতে আসলাম এক্সপ্লোর হওয়া শুরু করলো বাবা, বায়োলজিক্যাল প্যারেন্টস, দাদা দাদি নানা, এইগুলো হচ্ছে কিন্তু, তাহলে ওইখানে কিন্তু আমার কিছু কানেকশন তৈরি হচ্ছে। এরপর আমি বড় হলাম, বন্ধু হলো, তারপর আমরা লাভ রিলেশনশিপ বলি, আমার কলিগ আছে, তাই না? তাহলে এই সম্পর্কগুলোর ক্ষেত্রে প্রত্যাশা প্রাপ্তির যে ব্যালেন্স, এইটা আসলে শেখা, কারণ আমার সব প্রত্যাশা সবসময় পূরণ হবে না, নাও হতে পারে। সেটা করতে গিয়ে যেটা হয়, আমরা কয়েকটা জিনিস মিস করি সম্পর্কে। একটা হচ্ছে আমরা এটাকে বলি ফিলিং ইন্টিমেসি বলে, মানে অনুভূতির এই ইন্টিমেটটা আমরা অনেক সময় ইয়ে করি। কারণ আপনি আমি দুজন ভিন্ন মানুষ, আপনি একটা বিষয়ে অনুভূতিটা হতে পারে রাগ, আমি হয়তো কষ্ট পাচ্ছি, ফলে যে তার অনুভূতিটা রাগ ক্রিয়েট করে সে ভাবে তারও রাগা উচিত। এই কিন্তু ডিফারেন্স শুরু হলো যে কোনো সম্পর্কে, যে এই ঘটনা আমার রাগ হচ্ছে তুমি হাসছো, আমি বলছি না হাসিটা সরি, কিন্তু সে হয়তো বা কোনো না কোনো লার্ন করেছে যে এই ঘটনাতে হাসা যায়। তাহলে দেখেন, যদি এই আই অ্যান্ড আই যদি উই ফিলিংয়ে না আসে, সম্পর্কের গ্যাপ কিন্তু এখান থেকে শুরু হয়ে যায়, যে কোনো সম্পর্ক বলে না। নাম্বার 2 বলি থিঙ্কিং ইন্টিমেসি বলি। আপনার সাথে আমার চিন্তার অনেক গরমিল থাকতে পারে, আমরা দুজন মানুষ দুই জায়গা থেকে বড় হতে পারি, আমাদের সোসাইটি, আমাদের কালচার, পরিবারের নর্মস। এখন আমার চিন্তা শুনে আপনি যদি বলেন যে তুমি এটা কিন্তু রাবিশ চিন্তা করছো, তোমার এটা কোনো চিন্তাই হলো না, খুবই লো কোয়ালিটির চিন্তা, আমাকে কিন্তু এটা ডিসরেসপেক্ট করা হলো। আবার আমি যদি সেটা বলি, তাহলে আমাদের চিন্তার ভিন্নতা থাকবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিছু কিছু চিন্তাকে একীভূত করা, মানে উই থিঙ্ক, এটা দেখেন হয় না কিন্তু আই নিড টু বিকাম উই। তাহলে কিন্তু এই সম্পর্কের যত্ন নেওয়াটা হবে। তাহলে কি করতে হবে? অন্যের অনুভূতি চিন্তাকে এমপ্যাথি, যেটাকে আমরা বলি সমানুভূতি ওয়েতে মাঝে মাঝে গ্রহণ করা। ডিফারেন্ট থাকবে, ডিসএগ্রিমেন্ট থাকবে, কিন্তু তাই বলে যে যেটাকে উনার ফিলিং, উনার থিঙ্কিং, এটাকে যে আমি রেসপেক্ট করবো না তা কিন্তু। তো আমাদের হয়ে যায় আমরা হয় ডিনাই করি, ডিসরেসপেক্ট করি, অথবা বলি যে বাবা আমার দরকার নেই, গুড বাই। কিন্তু এটা তো আসলে সলিউশন করবে না, ওই যে সোশ্যাল স্কিলের। আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কিছু কমিটমেন্ট থাকে। আমরা কমিটমেন্টকে নানাভাবে সংজ্ঞায়িত করি, কিন্তু যেখানে মূল সমস্যাটা তৈরি হয় সেই কমিটমেন্টের একটা অ্যাসপেক্ট হচ্ছে রেসপেক্ট, যে আমরা যে কোনো সম্পর্কে অন্তত দুজন দুজনকে সম্মান করব। সম্পর্কের অবনতি হয় এই সম্মানের হানি কিন্তু হয়। অনেক সময় আমরা বুঝতেই পারি না, আমরা বলি যে না আমি তো কোনো অসম্মান কথা বলি না, কিন্তু আমার ভাষা, আমার ফেশিয়াল এক্সপ্রেশন, আমার টোন অফ ভয়েস, তাকে ছুড়ে দেওয়া, এই ইস্যুগুলো কিন্তু অন্যের রেসপেক্ট বা সম্মানকে বুলন্টিত করে। ফলে অনেকেই আছে এটাকে অনেক বেশি কেয়ার করে, যে বাবা এই সম্পর্কে না থাকাই ভালো, কারণ ওইখানে সম্মান নাই। আমাদের কাছেও যখন স্পেশাল কাপলরা আসেন দাম্পত্য জীবনের কলহ নিয়ে, এইখানে কিন্তু এই জিনিসটা অনেক ল্যাক হয়ে যায় অনেকটাই। তাহলে এইটা আরেকটা হচ্ছে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট বলে, বিশ্বাস অবিশ্বাসের দোলাচালে কিন্তু সম্পর্ক নষ্ট হয়। ফলে অনেকে বলে একবার ট্রাস্ট ভেঙেছে আর হবে না, তাই তখন কিন্তু এটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। তাহলে ট্রাস্টওয়ার্দি একটা বিষয় রয়েছে, পারস্পরিক বিশ্বাসের জায়গাটা আসলে যত্ন নেওয়া, তাহলে কিন্তু স্ট্রেস কমে যাবে। আরেকটা হচ্ছে খুবই সিম্পল কিন্তু খুবই ইফেক্টিভ, সেটা হচ্ছে দুজন মানুষের কিছু ভালো লাগা ভালোবাসার জায়গা থাকে। আপনি যেটা পছন্দ করেন একটা কালার হয়তো ব্ল্যাক, আমি বলি যে না এটা তো কেমন ডার্ক কালার, আমি হোয়াইট পছন্দ করি, বাট এটা তো আপনার চয়েস। প্রত্যেকটা মানুষই ইউনিক এবং কিছু ভালো লাগা ভালোবাসা। আপনার একটা খাবার পছন্দ, আমি বলছি না এটা একদম বাজে খাবার, তুমি এটা কেন খাও, কিন্তু এটা তো তার ভালো লাগা। তাহলে সম্পর্কের যদি স্ট্রেসটাকে রিলিজ করতে হয়, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় ভালো লাগা ভালোবাসাগুলোকে অবশ্যই কেয়ার করতে হয় এবং অ্যাকসেপ্ট করতে হবে যে আরেকটা মানুষ ডিফারেন্ট ভাবে চিন্তা করতে পারে, তার ভালো লাগাটা ভিন্ন, আমার ভালো লাগাটা ভিন্ন। তো এই যে বিষয়গুলো বললাম, এই জায়গাটাকে অনেক বেশি ফোকাস করতে হলে টাইমের লেন্থটা কোনো বিষয় না, কোয়ালিটি যেটাকে আমরা বলছি, যেখানে দুজন মানুষ অন্তত 5 মিনিটও যদি পূর্ণ মনোযোগ দিয়ে একজন আরেকজনের অনুভূতি, চিন্তা, সম্মানের বিষয়গুলো, বিশ্বাসের বিষয়গুলো এন্ড ভালো লাগা ভালোবাসা সেবা যত্নের বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শুনি। আমরা কি করি, হ্যাঁ বলো শুনছি, হ্যাঁ তুমি তো সারাক্ষণই বলতেই থাকো, কোনো ফুল স্টপ নাই, দাড়ি কমান, কিন্তু উনি কিন্তু একটা মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে, সেই জায়গাটা আমাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে এই যে ডাইমেনশন গুলো রয়েছে সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো সম্পর্কে হোক, এই জায়গাগুলো কিন্তু আমাদের ফোকাস করে যত্ন নিতে হবে। একটা বটবৃক্ষের বীজ খুবই সূক্ষ্ম, কেয়ার করলে এটা একটা মহিরুহ বলে, বিশাল বটবৃক্ষ আছে না, বিঘার পর বিঘা, মাঝে মাঝে আমরা নিউজ দেখি বিশাল হয়ে গেছে, কেন? কোনো না কোনো কেয়ারিং হয়েছে সেটা। আমাদেরও যদি সম্পর্কের যত্ন নেই, তাহলে সেটা রঙিন হবে, অনেক বেশি বন্ধন তৈরি হবে, না হলে বিবর্ণ হতে শুরু করবে। ভাই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সর্বশেষে যদি একটু মানসিক চাপটা আমরা আসলে কি করে মোকাবেলা করতে পারি, ছোট ছোট টিপস একটু ব্রিফলি শেয়ার করেন। ঠিক আছে, প্রথম কথা হলো কি যে আমরা বলছি যে
আমাদের এই স্ট্রেসের কারণে ব্রেন কেমিক্যালের কিছু চেঞ্জ হয়, তাই না? এটা তো বলেছি যে স্ট্রেস ওর যখন অতিরিক্ত হয় তখন ওই ইস্যুগুলো সবই হয়। তাহলে যিনি সৃষ্টি করেছেন উনি কিন্তু বৈষম্য করেন নাই, উনি ব্রেইনে কিছু হ্যাপিনেসের হরমোন দিয়েছেন। এটা কিন্তু আমরা হাতুড়ি দিয়ে বাড়ি দিলে বের হবে না। ঠিক স্ট্রেস যেমন ওইটাকে বের করে, কিছু অ্যাক্টিভিটি আছে যেটা আমাদের হ্যাপিনেসের হরমোনকে সিক্রেট ঘটায়। ফলে আপনি যদি, প্রথম কথা হলো দিনের স্ট্রাকচারে পরিবর্তন আনতে হবে। আমরা মনোটোনাস হয়ে যাই, একঘেয়েমি হয়ে যায়। তো আপনি ঘুম ছাড়া বাকি যে জেগে আসছেন সেই সময়টুকুতে যতই ব্যস্ততাকে আপনি গ্রহণ করেন না কেন, নিজের জন্য কিছু কোয়ালিটি টাইম ইনশিওর করতে হবে। সেই জন্য কিছু অ্যাক্টিভিটি সেট করা, যেটা আমার ব্রেন থেকে অটোমেটিক পজিটিভ হ্যাপিনেসের হরমোন করবে, আপনাকে চাঙ্গা রাখবে কোনো কোনো, যেমন ডোপামিন বলি আমরা, তাই না? আপনি হেলদি ফুড খান আপনার ডায়েট অনুযায়ী, সাথে সাথে ডোপামিন সিক্রেশন ঘটবে, তাই না? আপনি একটা সাউন্ড স্লিপে যান, এখন কিভাবে করবেন সেটা আরেকদিনের হাতে আলোচনা হবে, কিন্তু স্লিপ আপনাকে ব্রেন থেকে, যতক্ষণ ঘুমাবেন যদি সাউন্ড স্লিপ হয় আপনার ব্রেন থেকে ডোপামিন বের হবে, আপনার বডিটা চাঙ্গা থাকবে। আপনি একটু সান এক্সপোজ করেন, যেটা এখনকার অনেক সমস্যা বাচ্চাদের নিয়ে, বিশেষ তারা তো অন্ধকারে থাকতে চায়, ঘরের মধ্যে ভিটামিন ডি অভাব আমরা প্রায় ঘরে ঘরে আমরা সান দেখতে পাই। এক্সপোজ করি প্রতিদিন 5-10 মিনিট শরীরে লাগে, আপনার সেরোটোনিন বের হবে, যেটা মুডকে স্টেবল করে, স্ট্রেসকে রিলিজ করছে। আপনি নেচার এক্সপোজ করেন, আমরা বলি আমাদের 5 ফ্যাক্টর আছে, চোখ, কান, নাক, জিভ এবং স্পর্শ। তাহলে আপনি নেচারে যান, একটা ফুলকে স্পর্শ করেন, দেখেন কালারটা কি আছে, পাখির গানটা একটু শুনেন 5 মিনিট, একটু কোনো কিছু হয়তো বা আপনার পুদিনা আছে, আপনি টেস্টটা নেন, কথার কথা। তো এই যে 5 ফ্যাক্টরকে ইউজ করে আপনি এক্সপ্লোর করবেন নেচারকে, আপনার কিন্তু স্ট্রেস রিডিউস হবে, হরমোনাল চেঞ্জ হবে পজিটিভলি, আপনি শিথিল থাকবেন। একটু রিল্যাক্স করেন না 5 মিনিট। আপনি অফিসে বলেন আমার দম ফেলার সময় নেই, না বললে নাই, 5 মিনিট ব্রেক পেয়েছেন আপনি, জাস্ট চোখ বন্ধ করে শুধু ব্রিদিং নেন, মাইন্ডফুল সেরোটোনিন হবে, বের হবে আপনার, তাই না? আপনি প্রশংসা করেন একজন মানুষকে, এটা তো পয়সা লাগবে না, তাই না? জেনুইনটা করেন, ওর ব্রেন থেকেও আপনার অক্সিটোসিন বলে সম্পর্ক উন্নয়নের জন্য লাভ হরমোন বের হবে। আপনি বেবি আছে বাসায় বা কারো আত্মীয় স্বজনের বাচ্চার সাথে 5 মিনিট সময় পার করেন, শখগুলোকে একটুখানি রিভিল করেন, আপনার হবিগুলোকে, আপনার ব্রেন থেকে পজিটিভ হ্যাপিনেসের হরমোন বের হবে। এক্সারসাইজে যেটা বিকল্প নয়, বয়স উপযোগী আপনাকে সেট করতে হবে, অন্তত 45 মিনিটসের মতো করতে হবে, যেটা সোয়েটিং হবে এতে, তাহলে আপনার অ্যান্ডোরফিন নামে একটা হরমোনাল চেঞ্জ হয়, এটা আপনাকে চাঙ্গা রাখবে, রোগ প্রতিরোধ করবে, তার মধ্যে স্ট্রেস কমে যাবে, বডি ফিট আছে। একটু হাসির মুভি দেখেন, একটা ক্লিপস দেখেন, সারাক্ষণ আমরা হয়তো নেটেই আছে সারাদিন, কিন্তু ওই জায়গাটা ভুলে যাই, দেখেন আপনার এন্ডোরফিন বেরো। তাহলে এইটা বলছি দৈনন্দিন জীবনের একটা রেগুলার কাজের ভিতরে কিছু জিনিসকে ইনপুট দেওয়া, তাহলে কিন্তু আপনার জন্য এটা প্রেশার হবে না। আমরা সবসময় কি করি, একটা যখন চেঞ্জ আনতে বলি, বলে আমি তো প্রেশারাইজ হয়ে যায়, তাহলে লাভটা হলো আবার তো আমি নেগেটিভ হরমোনাল চেঞ্জ ঘটাচ্ছি। তাহলে আপনার জন্য যেটা সম্ভব, এই বিষয়গুলোকে ফোকাস করেন দৈনন্দিন জীবনে। হ্যাঁ, তারপরে বলি কিছু খাবার আছে যেটাকে স্ট্রেস রিডিউস করে, যদি ডক্টরের নিষেধ না থাকে, একটু বাদাম জাতীয় খাবার খান, খুব দামি বাদাম খেতে হবে নট নেসেসারি, নরমাল চীনা বাদামও কিন্তু বাদাম খান, আপনি খাবারের এই ডায়েটে অ্যাড করে না, অল্প একটা কলা খান, বলা হয় 1 কাপ গরম দুধ, যদি আপনার ডক্টরের নিষেধ না থাকে বা কোনো হজমের সমস্যা না থাকে, ঘুমের আগে খান, দেখবেন আপনি কুসুম গরম বলি আমরা, আপনার ঘুমটা ভালো হবে, স্ট্রেসগুলোকে আমাদের ইয়ে করে। তারপরে হচ্ছে ফিশ যেটাকে আমরা বলি, সামুদ্রিক মাছ, তো যার যেটা সামর্থ্য আছে, আমরা বলছি না প্রতিদিন সবগুলো খেতে হবে, অনেক খেয়ে ফেলবো তা না, লিমিটেড আকারে, এই যে খাবারের পরিবর্তন বলছি। আরেকটা হচ্ছে এখন ভার্চুয়াল জগৎ থেকে আসেন কমিউনিকেশনে, ওই যে বলছি সম্পর্ক, একটু আড্ডা দেন, প্রাণ খুলে একটু হাসেন, একটু সোশ্যালাইজেশন করা, ভার্চুয়াল জগৎ থেকে রিয়েলিটিতে আসেন। বাসার মধ্যে বাবা মা সন্তান সবাই মোবাইল নিয়ে 3 দিকে মুখ করে বসে, নো কানেকশন। কানেকশন করলে মানুষ তো হলো পারস্পরিক ইন্টারাকশন হবে, ব্রেন কেমিক্যালের পজিটিভ সিক্রেশন। মোটা দাগে যদি দিনের এই চক্রের মধ্যে একটু পরিবর্তন আনতে পারি, তাহলে আমাদের ওই যে অটোমেটিক সিক্রেশন ঘটবে, মানসিক চাপের ফলে যে আমাদের পরিবর্তন, ওটাকে সে ওভার হতে দিবেন, ওভারলোডেড না হতে সহযোগিতা, সেটাকে ম্যানেজ করা সম্ভব হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বলি মোস্ট অফ দ্য টাইম আমাদের জীবনে যদি কোনো কারণে একটু নেগেটিভিটি আসে, আমরা হয় অতীতে চলে যাই, নাহলে ভাবি ভবিষ্যতের কথা কি হবে। তাহলে আমরা যদি দিনের এই স্ট্রাকচারের মধ্যে মাত্রা অতিরিক্ত সময় অতীত নিয়ে ভাবতে শুরু করি, তখন বলে ডিপ্রেশন আসে, আমি স্ট্রেসে পড়ে যাই। আর খুব বেশি ফিউচার নিয়ে যদি কনসার্ন হয়ে যায়, কি হবে, তাহলে অ্যাংজাইটি বেড়ে যায়। এই দুটাই কিন্তু আমার স্ট্রেসকে অ্যাগ্রিভেট করে দেয়। তাহলে আমরা বলি কি, হিয়ার এন্ড নাও, মাইন্ডফুলনেস কথাটা বলছিলেন, ব্রিথ নিচ্ছি, উপভোগ করি, আমি বেঁচে আছি, আই এম ব্লেসড। তাহলে এই যে বলা হয় যে আপনার অবশ্যই ভবিষ্যতের প্ল্যান করব, অতীতের থেকে লার্নিং নিব, কিন্তু ওই দুই জায়গায় আটকে যাব না, এইটা কিন্তু স্ট্রেস রিডিউসের একটা বড় উপায়, এনজয় দ্য মোমেন্ট।